কুসুমের কথা শুনে এবার কুসুমের কথায় বিশ্বাস করতে বাধ্য হলো আয়ুষা। বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ইন্দ্রাণী গাঙ্গুলি স্বয়ং নিজের যখন মাথা নত করে দেবলীনার কাছে হাত জোর করে ক্ষমা চায় ঈশানের করা সকল নোংরা আচার আচরণের জন্য, ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে না আন্টি না, তুমি গুরুজন হও এবং তুমি এরকম করে আমার সামনে হাত জোর করে চোখের জল ফেলে মাথা নত করে আমার কাছে ক্ষমা চাইবে, সেটা কোনো মতেই হতে দেওয়া যায় না। এসব কিছু আমি কোনোভাবে বরদাস্ত করবো না। তুমি কেন বুঝতে পারছো না বলো তো? যা কিছু করেছে সে সব কিছু ঈশান করেছে, তার দায় তুমি কেন নেবে বলো তো? অন্যদিকে যখন রাজশেখর বলতে থাকে যে দেখো ইন্দ্রাণী সব কিছু একদিকে ভাবনা চিন্তা করে তুমি একাই সব সিদ্ধান্ত নিয়ে ফেলো না, এতে করে ভবিষ্যৎটা আমাদের ঈশানের অন্ধকার হয়ে যেতে পারে। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে আন্টি, আমার খুব সম্ভবত মনে হচ্ছে যে এখনও তোমার বাড়ির লোকেদের তোমার মতের উপরে এখনও ভরসা নেই এবং তা তোমাদের বাড়ির লোকেদের মধ্যে অনেকটা দ্বিমত আছে। তাই আমি বলবো যে তোমরা আগে তোমাদের মতামতটা ঠিক করো, তার পরবর্তীতে না আমাদের সঙ্গে কথা বলো। কথা বলে যখন সেখান থেকে দেবলীনা চলে যায়, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী ঘাট ধাক্কা দিয়ে যখন কুসুমকে বাড়ি থেকে বার করে দেয়, ঠিক সেই মুহূর্তে কুসুমের বাড়িতে গিয়ে আয়ুষ কুসুমের উপরে চোটপাট করা শুরু করে দেয় এবং বলতে থাকে যে তোমার লজ্জা করছে না? তোমার এত বড় দুঃসাহস হয় কী করেছে? দুদিন ধরে এসে তুমি আমাদের বাড়িতে কাজ করা শুরু করেছো এবং এরই মাঝখানে তুমি আমার মায়ের নেওয়া সিদ্ধান্তের উপরে সন্দেহ করে তুমি আমার মাকে ভুল প্রমাণ করতে চলে গিয়েছিলে। তুমি কি মনে করেছিলে তুমি ঈশানকে উস্কে দিয়ে আমার মায়ের বিরুদ্ধে তুমি এতে করে দেবলীনাকে খারাপ সাজিয়ে তুমি আমাদের বাড়িতে মহান সাজতে পারবে? এরকমটা নয় কুসুম, আমি তোমাকে এখনও সাবধান করে দিচ্ছি। তুমি যদি এখনও নিজের কর্মকাণ্ডগুলোকে না শুধরোতে পারো তাহলে কিন্তু তোমার কপালে অশেষ দুঃখ আছে। অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে আয়ুষবাবু, আপনি একটা জিনিস ভেবে দেখেছেন যে ঈশানবাবুর এতটা ডেসপারেটলি শুধুমাত্র সেই রোশনকেই কেন খুঁজে বার করে আনলো এতগুলো বন্ধু বান্ধবের মাঝখান থেকে দেবলীনা ম্যাডামের, যেখানে কিনা আপনি এতটুকু তো অন্তত অ্যাকসেপ্ট করবেন যে দেবলীনা ম্যাডামের অনেক ছেলে বন্ধু আছে এবং সেই সব কিছু ওর মধ্যে থেকে সেই সবার মধ্যে থেকে হঠাৎ করে রোশনকেই কেন বেছে নিল? তার পেছনে অবশ্যই কোনো না কোনো তো রিজন আছে, তাই না? অন্যদিকে আয়ুষ বলতে থাকে তার একমাত্র রিজন তো রোশন নিজেই বলেছে যে ওর অসুস্থ মায়ের সুযোগটাকে কাজে লাগিয়ে ঈশান ওকে জোর জবরদস্তি করে কিছু টাকার বিনিময়ে এই কথাগুলো বলতে বলেছে। অন্যদিকে কুসুম বলতে থাকে যে দেবলীনা ম্যাডাম এবং রোশন একের পর এক মিথ্যে বলে গেলো এবং ওর উপর আপনারা বিশ্বাস করে নিলেন, অথচ দুজন মানুষ আমরা একসঙ্গে এই কথাগুলো বললাম, সেটার উপরে আপনারা কোনো মতে বিশ্বাস করতে পারলেন না। সেটা কেন বলুন তো? আচ্ছা আয়ুষবাবু, তাহলে বরঞ্চ আমি আপনার ভুল ধারণাটা আজকে বরঞ্চ ভেঙে দিচ্ছি, আপনি এক্ষুনি আমার সঙ্গে আসুন। অন্যদিকে যখন সিকিউরিটি গার্ডের কাছে আয়ুষকে দেবকুসুম নিয়ে যায় এবং বলতে থাকে যে আচ্ছা কাকা, তুমি আমাকে একটা কথা বলো তো, সেদিন এই রোশন নামক ছেলেটা যে কিনা আজকে এখান থেকে এক্ষুনি বেরোলো, সেই ছেলেটা এসেছিল না এবং সে তোমার কাছে এসে কী কথা বলেছিল? অন্যদিকে যখন সেই সিকিউরিটি গার্ড কাকা বলতে থাকে যে হ্যাঁ, সে এসে বারবার করে বলছিল যে সে নাকি দেবলীনা আর বয়ফ্রেন্ড হয় এবং সে যে কোনো মূল্যে আজকে গাঙ্গুলি বাড়িতে ঢুকবে এবং গাঙ্গুলি পরিবারে কোন ছেলের সঙ্গে দেবলীনা ম্যাডামের বিয়ে ঠিক হয়েছে সে সেটা দেখতে চায়, কারণ তাকে সে জ্যান্ত পুঁতে রেখে দেবে। সে কোনোভাবেই চায় না যে তার প্রেমিকার সঙ্গে অন্য কারো বিয়ে হোক। এই কথা বলা মাত্র আমি বারবার করে দরজা আটকাচ্ছিলাম। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে তার মানে তো বন্ধু, লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।